পৃষ্ঠা 231। কোশ্চেন নাম্বার 80। ওজাইভ কাকে বলে? এর প্রকারভেদগুলি লেখো। ওজাইভ অঙ্কনের নিয়মগুলি লেখো। ওজাইভ হল পরিসংখ্যা বিভাজনের একটি ক্রমযোজিত পরিসংখ্যা রেখাচিত্র। সহজভাবে বলতে গেলে কোনো পরিসংখ্যা বিভাজনের তালিকা থেকে প্রাপ্ত ক্রমযোজিত পরিসংখ্যার বিন্দুগুলোকে গ্রাফ কাগজে স্থাপন করে যে রেখাচিত্র পাওয়া যায় তাকে ওজাইভ বলে। এটি প্রধানত মধ্যমা নির্ণয় ও ডেটার সঞ্চিত ফ্রিকোয়েন্সি প্রদর্শনের জন্য ব্যবহৃত হয়। ওজাইভের প্রকারভেদ। ওজাইভ মূলত দুই প্রকারের, যথা এক, ক্ষুদ্রতর সূচক ওজাইভ। এই ধরনের ওজাইভ অঙ্কনের জন্য ঊর্ধ্বশ্রেণী সীমার সঙ্গে ক্ষুদ্রতর সূচক ক্রমযোজিত পরিসংখ্য ব্যবহার করা হয়। এক্ষেত্রে রেখাটি নিচ থেকে উপরের দিকে উঠতে থাকে। দুই, বৃহত্তর সূচক ওজাইভ। এই ধরনের ওজাইভ অঙ্কনের জন্য নিম্ন শ্রেণীসীমার সঙ্গে বৃহত্তর সূচক ক্রমযোজিত পরিসংখ্যা ব্যবহার করা হয়। এক্ষেত্রে রেখাটি উপর থেকে নিচের দিকে নামতে থাকে। ওজাইভ অঙ্কনের নিয়মাবলী। ওজাইভ অঙ্কনের জন্য নিম্নলিখিত ধাপগুলির অনুসরণ করতে হয়। এক, শ্রেণী সীমা এবং পরিসংখ্যা সারণী প্রস্তুত করা। প্রদত্ত ডেটা থেকে শ্রেণী সীমা ও তাদের পরিসংখ্যার একটি সারণী তৈরি করা হয়। যদি শ্রেণীগুলি অন্তর্ভুক্তিমূলক হয় তবে সেগুলিকে বহির্মুক্তিমূলক শ্রেণীতে রূপান্তর করে নিতে হয়, অর্থাৎ উচ্চ শ্রেণীসীমা এবং নিম্ন শ্রেণীসীমার মধ্যে যেন কোনো ফাঁক না থাকে। দুই, ক্রমযোজিত পরিসংখ্যা সারণী তৈরি করা। রোমান 1। ক্ষুদ্রতর সূচক ওজাইভের জন্য প্রতিটি শ্রেণীর ঊর্ধ্ব শ্রেণীসীমা এবং সংশ্লিষ্ট ক্ষুদ্রতর সূচক ক্রমযোজিত পরিসংখ্যা নির্ণয় করা হয়। এক্ষেত্রে প্রতিটি শ্রেণীর ক্রমযোজিত পরিসংখ্যা হল সেই শ্রেণী এবং তার পূর্ববর্তী সমস্ত শ্রেণীর পরিসংখ্যার যোগফল। রোমান 2। বৃহত্তর সূচক ওজাইভের জন্য প্রতিটি শ্রেণীর নিম্ন শ্রেণীসীমা এবং সংশ্লিষ্ট বৃহত্তর সূচক ক্রমযোজিত পরিসংখ্যা নির্ণয় করা হয়। এক্ষেত্রে প্রতিটি শ্রেণীর ক্রমযোজিত পরিসংখ্যা হল সেই শ্রেণীর এবং তার পরবর্তী সমস্ত শ্রেণীর পরিসংখ্যার যোগফল। 3. গ্রাফ কাগজ তৈরি করা। একটি গ্রাফ কাগজে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ অঙ্কন করা হয়। এক্স অক্ষ বরাবর শ্রেণীসীমা ব্র্যাকেটে ক্ষুদ্রতর সূচকের জন্য ঊর্ধ্বসীমা এবং বৃহত্তর সূচকের জন্য নিম্নসীমা ব্র্যাকেট ক্লোজ চিহ্নিত করা হয়। প্রয়োজন অনুযায়ী স্কেল নির্বাচন করা হয়। ওয়াই অক্ষ বরাবর ক্রমযোজিত পরিসংখ্যা চিহ্নিত করা হয়। এক্ষেত্রেও উপযুক্ত স্কেল নির্বাচন করা হয় যাতে সমস্ত ডেটা গ্রাফের মধ্যে ভালোভাবে দেখানো যায়। 4. বিন্দু স্থাপন করা। ক্রমযোজিত পরিসংখ্যা সারণী থেকে প্রাপ্ত প্রতিটি ব্র্যাকেটে শ্রেণীসীমা ক্রমযোজিত পরিসংখ্যা জোড়াকে গ্রাফ কাগজে বিন্দু হিসেবে স্থাপন করা হয়। রোমান 1। ক্ষুদ্রতর সূচক ওজাইভের ক্ষেত্রে প্রথম বিন্দুর জন্য প্রথম শ্রেণীর নিম্নসীমার সঙ্গে শূন্য ক্রমযোজিত পরিসংখ্যা নেওয়া হয়। রোমান 2। বৃহত্তর সূচক ওজাইভের ক্ষেত্রে শেষ বিন্দুর জন্য শেষ শ্রেণীর উচ্চ সীমার সঙ্গে শূন্য ক্রমযোজিত পরিসংখ্যা নেওয়া হয়। 5. বিন্দুগুলি যুক্ত করা। স্থাপন করা বিন্দুগুলিকে সরল রেখাংশ দিয়ে যোগ করে একটি মসৃণ রেখা আঁকা হয়। এটিই হলো ওজাইভ। যদি মধ্যমা নির্ণয় করতে হয় তাহলে উভয় ওজাইভ রেখা ব্র্যাকেটে ক্ষুদ্রতর ও বৃহত্তর সূচক একই গ্রাফে আঁকতে হয়। যেখানে রেখা দুটি ছেদ করে সেই ছেদ বিন্দু থেকে এক্স অক্ষের উপর লম্ব টানলে যে মান পাওয়া যায় সেটিই হলো মধ্যমা বা মিডিয়ান।
পৃষ্ঠা 232, কোশ্চেন নাম্বার 81, কোশ্চেন নাম্বার 82, কোয়েশ্চেন নাম্বার 83। এগুলিতে এই কোশ্চেনগুলিতে গ্রাফ দিয়ে ওজাইভ বোঝানো আছে, তাই এগুলিকে আর আমি পড়লাম না। কোশ্চেন নাম্বার পৃষ্ঠা 234, কোয়েশ্চেন নাম্বার 84, ওজাইভের সুবিধা ও অসুবিধা লেখো। ওজাইভের সুবিধা। ওজাইভ ব্যবহারের প্রধান সুবিধাগুলি হল: 1. ক্রমযোজিত পরিসংখ্যা। ওজাইভের মাধ্যমে সহজেই ক্রমযোজিত পরিসংখ্যা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বোঝা যায়, যা সংখ্যা বিশ্লেষণে গুরুত্বপূর্ণ। 2. মধ্যমা বা মধ্যম মান নির্ধারণে উপযোগী। ওজাইভ গ্রাফ ব্যবহার করে মধ্যমা বা মধ্যম মান সহজেই নির্ণয় করা যায়। দুটি ওজাইভ ব্র্যাকেটে ক্ষুদ্রতর সূচক ওজাইভ এবং বৃহত্তর সূচক ওজাইভ। যেখানে ছেদ করে সেই বিন্দুর অনুভূমিক মানটি মধ্যমা বা মধ্যম মান। এটি ডেটার কেন্দ্রীয় প্রবণতা বুঝতে সাহায্য করে। 3. চতুর্থক শতাংশ নির্ণয়ে সহায়ক। ওজাইভ থেকে Q1, Q2, Q3 এবং বিভিন্ন শতাংশক সহজে নির্ধারণ করা যায়। 4. চিত্রের মাধ্যমে বিশ্লেষণ সহজ হয়। সংখ্যাগত উপাত্তের তুলনায় গ্রাফে তথ্য উপস্থাপন করলে বোঝা আরও সহজ হয়। পৃষ্ঠা 235। 5. তুলনামূলক বিশ্লেষণ সম্ভব হয়। একাধিক ওজাইভ আঁকার মাধ্যমে দুটি বা ততোধিক ডেটা সেটের তুলনামূলক বিশ্লেষণ করা যায়। 6. ডেটার বিতরণ সম্পর্কে ধারণা দেয়। ওজাইভ থেকে ডেটার সঞ্চিত প্রবণতা বোঝা যায়, কোন দিক থেকে বৃদ্ধি পেয়েছে তা চিহ্নিত করা যায়। 7. শিক্ষার্থীদের জন্য উপযোগী টুল। শিক্ষার্থীদের পরিসংখ্যান শেখার ক্ষেত্রে ওজাইভ এক গুরুত্বপূর্ণ চিত্র, যা ধারণা স্পষ্ট করতে সাহায্য করে। বিভিন্ন শ্রেণীর মধ্যে কিভাবে উপাত্ত বিতরণ হয়েছে তা গাণিতিকভাবে না দেখে চাক্ষুষভাবে বোঝা যায়। ওজাইভের অসুবিধা। ওজাইভ ব্যবহারের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা বা অসুবিধা রয়েছে। সেগুলি হল: 1. অতি সাধারণকরণ করে। ওজাইভ অনেক সময় বিশদ তথ্যের পরিবর্তে খুবই সাধারণ চিত্র দেয়, যাতে বিশ্লেষণ সীমিত হয়ে পড়ে। 2. সঠিক মান নির্ধারণে অসুবিধা। সংখ্যাগুরু মান নির্ধারণে ওজাইভ ততটা কার্যকর হয় না। 3. সর্বনিম্ন ও সর্বাধিক মান নির্ধারণে অসুবিধা। ওজাইভ থেকে সরাসরি সর্বনিম্ন বা সর্বাধিক মান নির্ধারণ করা যায় না। 4. গ্রাফ আঁকা সময় সাপেক্ষ। সঠিক স্কেল ও বিন্যাস ব্যবহার করে ওজাইভ আঁকা তুলনামূলকভাবে জটিল ও সময় সাপেক্ষ। 5. শুধু দলগত বা গুচ্ছবদ্ধ ডেটার জন্য উপযুক্ত। ওজাইভ অঙ্কন করতে হলে ডেটাকে শ্রেণী বিভাজন আকারে সাজাতে হয়। অপরিবর্তিত ডেটার জন্য এটি কার্যকর হয় না। 8. চিত্র ভুল হলে ভুল বিশ্লেষণ হয়। যদি স্কেল বা বিন্দুগুলিকে ভুলভাবে চিত্রিত করা হয়, তাহলে বিশ্লেষণও ভুল হতে পারে। 7. বিভিন্ন ওজাইভের তুলনা কঠিন। একাধিক ওজাইভ গ্রাফ একসঙ্গে বিশ্লেষণ করতে গেলে গ্রাফটি জটিল হয়ে যায় এবং ভুল ব্যাখ্যার সম্ভাবনা থাকে। সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন টাইপ 1, মার্কস 2। 1. একটি বিচ্ছিন্ন চল এবং একটি অবিচ্ছিন্ন চলের উদাহরণ দাও। বিচ্ছিন্ন চল ছাত্র সংখ্যা, অবিচ্ছিন্ন চল বয়স। 2. রাশিবিজ্ঞান বা স্ট্যাটিস্টিক্স কাকে বলে? রাশিবিজ্ঞান বা স্ট্যাটিস্টিক্স হলো এমন এক গণিত ভিত্তিক বিজ্ঞান যার সাহায্যে তথ্য সংগ্রহ করা যায়, সারণীপত্র তৈরি করা যায়,
সেগুলিকে সুবিন্যস্ত করা যায় এবং তাৎপর্য নির্ণয় করা যায়। 3. শিক্ষা রাশি বিজ্ঞান কি? শিক্ষামূলক তথ্যগুলিকে সংগ্রহ, যথাযথভাবে বিন্যস্ত এবং বিশ্লেষণের সাহায্যে তাৎপর্য নির্ণয় করার জন্য রাশিবিজ্ঞানের যে শাখা ব্যবহার করা হয় তাকে শিক্ষা রাশিবিজ্ঞান বলে। 4. সারিবিন্যাস কি? সংগৃহীত সকল তথ্য যখন তাদের বিশেষ গুণ বা স্কোর বৈশিষ্ট্য অনুযায়ী বিন্যস্ত করা হয় তখন তাকে সারিবিন্যাস বলে। 5. রাশি তথ্য কি? উদাহরণ দাও। সংখ্যা দ্বারা ব্যক্ত তথ্যগুলিকে বলা হয় রাশি তথ্য। উদাহরণস্বরূপ, দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত জীবন বিজ্ঞানের নম্বরগুলিকে রাশি তথ্য বলা যায়। 6. স্কোর কি? সংখ্যা দ্বারা প্রকাশিত যে কোনো ধরনের পরিমাপকে রাশিবিজ্ঞানে স্কোর বলা হয়। 7. স্কেল কি? স্কোরগুলিকে যখন কোনো একক বা ধাপ ঠিক করে পরস্পর সাজানো হয় তখন তাকে স্কেল বলে। 8. অ্যাট্রিবিউট বা বৈশিষ্ট্য বলতে কি বোঝো? উদাহরণ সহকারে বোঝাও। ব্যক্তি বা বস্তুর গুণগত বৈশিষ্ট্যকে বলা হয় অ্যাট্রিবিউট, যেমন জাতি, ধর্ম, মাতৃভাষা ইত্যাদি। 9. অবিচ্ছিন্ন চল বলতে কি বোঝো? যে চলের স্কেলে ফাঁক থাকে না, যে কোনো ক্ষুদ্র অংশে যাকে ভাগ করা যায় তাকে অবিচ্ছিন্ন চল বলে। উদাহরণে বলা যায়, কলেজের ক্রিকেট টিমের বিভিন্ন খেলোয়াড়ের দৈর্ঘ্য 5 ফুট 5 ইঞ্চি, 5 ফুট 1 ইঞ্চি, 5 ফুট 1.5 ইঞ্চি। 10. বিচ্ছিন্ন চল কি? উদাহরণ দাও। যে ধরনের চলের স্কেলে ফাঁক থাকে তাকে বিচ্ছিন্ন চল বলে। উদাহরণস্বরূপ বলা যায়, কোনো শ্রেণীর ছাত্র সংখ্যা 30 থেকে 31 জন বললে বোঝায় ছাত্র সংখ্যা হয় 30 বা 31 হবে, কিন্তু কখনো 30.2 বা 30.5 হবে না। 11. অবিচ্ছিন্ন সারি কি? পরপর সাজানো বস্তুর মাঝে কোনো ছেদ না থাকলে তাকে অবিচ্ছিন্ন সারি বলে, যেমন 3.3, 3.5, 4, 4.5, 5 ইত্যাদি। পৃষ্ঠা 236। 12. বিচ্ছিন্ন সারি কি? পরপর সাজানো বস্তুর মাঝে কোনো ছেদ থাকলে তাকে বিচ্ছিন্ন সারি বলে, যেমন 3, 5, 7, 9, 11, 13, 15 ইত্যাদি। 13. চলক কি? যে রাশির মান পরিবর্তিত হয় তাকে চল বলে। দুটি চলের মধ্যে যখন আমরা পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করতে চাই তখন একটিকে বলা হয় চল এবং অপরটিকে বলা হয় চলক। যেমন বয়স বাড়ার সঙ্গে বুদ্ধি বাড়লে বয়স হলো চলক এবং বুদ্ধি হলো চল। 14. ছক বিন্যাস বলতে কি বোঝায়? সংগৃহীত তথ্যকে সুবিন্যস্ত ছকের মাধ্যমে প্রকাশ করার পদ্ধতিকে ছক বিন্যাস বলে। 15. ছক বিন্যাসের দুটি উপযোগিতা উল্লেখ করো। ছক বিন্যাসের দুটি উপযোগিতা হল রোম্যান 1, এর মাধ্যমে জটিল রাশিতত্ত্বকে তুলনামূলক সহজভাবে প্রকাশ করা যায়। রোম্যান 2, এটি রাশিতত্ত্বের বিশ্লেষণ ও সিদ্ধান্তকরণে সহায়তা করে। 16. বিস্তৃতি বা প্রসার কি? বিস্তৃতি বা প্রসার বলতে বোঝায় স্কোরগুলি কত দূর পর্যন্ত ছড়িয়ে আছে, সংগৃহীত তথ্যের সর্বোচ্চ ও সর্বনিম্ন স্কোরের যে পার্থক্য তাকেই বিস্তৃতি বলে। 17. কাঁচা স্কোর বা অবিন্যস্ত সাংখ্য মান কাকে বলে? তথ্য সংগ্রহ করার প্রথম অবস্থায় এলোমেলো তথ্যগুলিকে কাঁচা স্কোর বা অবিন্যস্ত সাংখ্যমান বলা হয়। 18. বিন্যস্ত স্কোর বা বিন্যস্ত সাংখ্যমান কাকে বলে? এলোমেলো তথ্যগুলিকে যখন যথাযথভাবে সাজানো হয় তখন সেগুলিকে বিন্যস্ত স্কোর বা বিন্যস্ত সাংখ্যমান বলে। 19. শিক্ষাগত তথ্যের তাৎপর্যপূর্ণ বিশ্লেষণের পর্যায়গুলি কি কি? শিক্ষাগত তথ্যের তাৎপর্যপূর্ণ বিশ্লেষণের পর্যায়গুলি হল রোম্যান 1, তথ্য সংগ্রহ,
রোম্যান 2 তথ্যাবলীর বিন্যাস এবং রোম্যান 3 তথ্যের তাৎপর্যপূর্ণ বিশ্লেষণের জন্য উপযুক্ত রাশিবিজ্ঞানের কৌশল ব্যবহার। 20 শিক্ষাক্ষেত্রে রাশিবিজ্ঞানের দুটি প্রয়োগ উল্লেখ করো। শিক্ষাক্ষেত্রে রাশিবিজ্ঞানের দুটি প্রয়োগ: রোম্যান 1 শিক্ষামূলক তথ্য বিশ্লেষণ, রোম্যান 2 শিক্ষা গবেষণামূলক কাজ। 21 তথ্যাবলীর বিন্যাসকরণ বা ট্যাবুলেশন বলতে কি বোঝো? কাঁচা স্কোর বা তথ্যকে রাশিবিজ্ঞানের নিয়ম অনুযায়ী বিন্যাস করাকেই তথ্যের বিন্যাসকরণ বলে। কাঁচা স্কোরকে প্রথমে মান অনুযায়ী সাজানো হয়, এরপর কোন তথ্য কতবার আছে তা চিহ্নিত করা হয়, ব্র্যাকেটে যাকে ট্যালি বলে। সবশেষে সংখ্যার দ্বারা তা ব্যক্ত করা হয়, ব্র্যাকেটে যাকে পরিসংখ্যা বলা হয়। 22 শিক্ষাক্ষেত্রে পরিসংখ্যানের দুটি উপযোগিতার উল্লেখ করো। পরিসংখ্যানের দুটি উপযোগিতা হলো রোম্যান 1 এর সাহায্যে সহজভাবে শিক্ষার্থীর শিক্ষাগত পারদর্শিতার পরিমাপগত রূপ দেওয়া যায়। রোম্যান 2 এটি শিক্ষা পরিকল্পনায় সাহায্য করে। 23 পরিসংখ্যা বন্টনের সময় ট্যালি চিহ্ন কেন ব্যবহার করা হয়? একগুচ্ছ স্কোরের মধ্যে কোনো বিশেষ শ্রেণী বিভাজনে কতগুলি স্কোর রয়েছে তা দ্রুত বের করার জন্য ট্যালি চিহ্ন ব্যবহার করা হয়। 24 পরিসংখ্যা বা ফ্রিকোয়েন্সি কি? কোনো স্কোর কোনো রাশিগুচ্ছতে কতবার দেখা দিয়েছে তাকে সংখ্যা দ্বারা প্রকাশ করাকেই পরিসংখ্যা বা ফ্রিকোয়েন্সি বলে। যেমন 3, 4, 4, 5, 5, 5। এখানে 3, 4 ও 5 এর পরিসংখ্যা হলো যথাক্রমে 1, 2 ও 3। 25 ফ্রিকোয়েন্সি বন্টন বা পরিসংখ্যা বন্টন কি? ফ্রিকোয়েন্সি বন্টন বা পরিসংখ্যা বন্টন হলো রাশিবিজ্ঞানের একটি তালিকা যেখানে তথ্য রাশিসমূহকে তার পরিমাণ অনুযায়ী বিন্যস্ত করা হয়। যেমন 3, 4, 4, 5, 5, 5। পাশে একটি টেবিল দেওয়া আছে যেখানে দুটি কলাম আছে, স্কোর আর পরিসংখ্যা। 3, 1, 4, 2, 5, 3। 26 পরিসংখ্যা বন্টনের দুটি গুরুত্ব উল্লেখ করো। পরিসংখ্যা বন্টনের দুটি গুরুত্ব হলো রোমান 1 এর মাধ্যমে গড় সম্পর্কে সহজেই প্রাথমিক ধারণা গঠন করা যায়। রোমান 2 গড়ের থেকে স্কোরগুলি কিভাবে বিচ্যুত আছে তার ধারণা করা যায়। 27 রাশিবিজ্ঞানের শ্রেণী ব্যবধান বলতে কি বোঝো? সংগৃহীত স্কোরগুলিকে যখন নির্দিষ্ট দূরত্ব অনুযায়ী ছোট ছোট দলে ভাগ করে সাজানো হয় তখন সেই দূরত্বকে শ্রেণী ব্যবধান বা শ্রেণী বিভাগ বা শ্রেণী প্রসার বা ক্লাস ইন্টারভ্যাল বলে। 28 একক বা সরল স্কোর ভিত্তিক পরিসংখ্যা বন্টন কি? যখন প্রদত্ত স্কোরগুলি এবং তাদের পরিসংখ্যা স্বতন্ত্রভাবে স্থাপন করা হয় তখন ওই ধরনের পরিসংখ্যা বন্টনকে একক বা সরল স্কোর ভিত্তিক পরিসংখ্যা বন্টন বলে। 29 শ্রেণীবদ্ধ স্কোর ভিত্তিক পরিসংখ্যা বন্টন কি? প্রাপ্ত স্কোরগুলিকে ছোট ছোট শ্রেণী বা দলে ভাগ করে নিয়ে পরিসংখ্যা বন্টনের মাধ্যমে বিন্যস্ত করা হলে ওই ধরনের স্কোর বিন্যাসকে শ্রেণীবদ্ধ স্কোর ভিত্তিক পরিসংখ্যা বন্টন বলা হয়। পৃষ্ঠা 237। 30 45 থেকে 47 শ্রেণী ব্যবধানটির নিম্ন শ্রেণী সীমানা ও ঊর্ধ্ব শ্রেণী সীমানা নির্ণয় করো। 45 থেকে 47 নিম্ন প্রান্ত 44.5 এবং ঊর্ধ্ব প্রান্ত 47.5। 31 80 থেকে 89 নিম্ন শ্রেণী সীমানা, ঊর্ধ্ব শ্রেণী সীমানা এবং শ্রেণী ব্যবধান নির্ণয় করো। 80 থেকে 89 নিম্ন শ্রেণী সীমানা 79.5, ঊর্ধ্ব শ্রেণী সীমানা 89.5 এবং শ্রেণী ব্যবধান 89.5 - 79.5 = 10। 32 নিম্নলিখিত শ্রেণী ব্যবধান দুটির মধ্যবিন্দু মধ্যমান নির্ণয় করো।
Roman 1 40 to 44, Roman 2 110 to 119। 40 to 44 এর মধ্যবিন্দু মধ্যমান 42 এবং 110 to 119 এর মধ্যবিন্দু বা মধ্যমান 114.5। 33 পরিসংখ্যার প্রধান কাজ কি? পরিসংখ্যার প্রধান কাজ চলকের মান সম্পর্কে ধারণা দান। 34 ট্যালি চিহ্ন কি? রাশি বিজ্ঞানের স্কোর গণনার জন্য ব্যবহৃত দাগগুলিকে ট্যালি বা ট্যালি চিহ্ন বলা হয়। 35 গ্রাফ বা লেখচিত্র কি? যে চিত্রের সাহায্যে শ্রেণীবদ্ধ স্কোরকে রৈখিকভাবে প্রকাশ করা হয় তাকে বলে গ্রাফ বা লেখচিত্র। 36 লেখচিত্রের মাধ্যমে তথ্য উপস্থাপনের দুটি সুবিধা লেখো। লেখচিত্রের মাধ্যমে তথ্য উপস্থাপনের দুটি সুবিধা হলো রোমান 1 তথ্যের বন্টন সম্পর্কে প্রাথমিক ধারণা করা যায়। রোমান 2 তথ্যের বিভিন্ন অংশের মধ্যে পারস্পরিক তুলনা করা সহজ। 37 লেখচিত্রের মাধ্যমে তথ্য উপস্থাপনের দুটি অসুবিধা উল্লেখ করো। লেখচিত্রের মাধ্যমে তথ্য উপস্থাপনের দুটি অসুবিধা হলো রোমান 1 তথ্যের বন্টন সম্পর্কে নিখুঁত জ্ঞান পাওয়া সম্ভব নয়। রোমান 2 এর দ্বারা তথ্যের তাৎপর্য নির্ণয় করা যায় না। 38 কোন কোন লেখচিত্রের মাধ্যমে ফ্রিকোয়েন্সি বন্টনকে প্রকাশ করা হয়? সাধারণত 5 প্রকার লেখচিত্রের সাহায্যে ফ্রিকোয়েন্সি বন্টনকে প্রকাশ করা হয়। এগুলি হলো ফ্রিকোয়েন্সি পলিগন, হিস্টোগ্রাম, বারচিত্র, ওজাইভ এবং পাইগ্রাফ। 39 তথ্য পরিবেশক লেখচিত্র কাকে বলে? যে লেখচিত্রের মাধ্যমে কিছু তথ্য পরিবেশন করা হয় তাকে তথ্য পরিবেশক লেখচিত্র বলে, যেমন পরিসংখ্যা, বহুভুজ এবং হিস্টোগ্রাম। 40 তথ্যের তাৎপর্য নির্ণায়াত্মক লেখচিত্র কাকে বলে? যে লেখচিত্রের মাধ্যমে তথ্যের তাৎপর্য নির্ণয় করা হয় তাকে বলে তথ্যের তাৎপর্য নির্ণয়াত্মক বা নির্ণায়ক লেখচিত্র, যেমন ওজাইভ। 41 পরিসংখ্যা বহুভুজ কাকে বলে? পরিসংখ্যা বহুভুজ হলো এক ধরনের রৈখিক লেখচিত্র। এক্ষেত্রে স্কোর ও পরিসংখ্যাকে গ্রাফ পেপারে যথাক্রমে এক্স ও ওয়াই অক্ষে যথোপযুক্ত স্কেলের সাহায্যে স্থাপন করা হয় এবং বিন্দুগুলিকে সরলরেখা দিয়ে যোগ করা হয়। স্কোরের প্রথম মান তার পূর্ববর্তী মানের সঙ্গে এবং শেষ মান তার পরবর্তী মানের সঙ্গে এক্স অক্ষরেখার উপর যোগ করে একটি আবদ্ধ ক্ষেত্র তৈরি করা হয়। এই আবদ্ধ ক্ষেত্রকে পরিসংখ্যা বহুভুজ বলে। 42 স্তম্ভ লেখচিত্র কি সম্পর্কে তথ্য দান করে? স্তম্ভ লেখচিত্র পারস্পরিক সম্পর্কযুক্ত তথ্যসমূহ সম্পর্কে ধারণা দান করে। এক কথায় স্তম্ভ লেখচিত্র অবিচ্ছিন্নতার বৈশিষ্ট্যকে প্রকাশ করে। 43 পরিসংখ্যা বহুভুজের ব্যবহার কোন ক্ষেত্রে প্রয়োজন হয়? একটি লেখচিত্রে যখন একাধিক পরিসংখ্যা বন্টনের মধ্যে তুলনা করার প্রয়োজন হয় তখন পরিসংখ্যা বহুভুজ ব্যবহার করা হয়। এছাড়া বন্টনে পরিসংখ্যা কোথায় বেশি বা কম আছে এবং কিভাবে আছে তা জানার প্রয়োজন হলে পরিসংখ্যা বহুভুজ ব্যবহার করা হয়। 44 পরিসংখ্যা বহুভুজের দুটি সুবিধা লেখো। রোমান 1 ফ্রিকোয়েন্সি পলিগনের দ্বারা সহজে তথ্য পরিবেশন করা যায় যা সাধারণের বোধগম্য হয়। রোমান 2 একদিকে যেমন তথ্যের বিভিন্ন অংশের মধ্যে তুলনা করা যায়, অন্যদিকে তেমনি একাধিক পরিসংখ্যা বন্টনকে একটি লেখচিত্রে প্রকাশ করে তাদের মধ্যে তুলনা করা সহজ হয়। 45 অবিচ্ছিন্ন স্তম্ভ লেখচিত্র বা হিস্টোগ্রাম ব্যবহারের সুবিধা লেখো। অবিচ্ছিন্ন স্তম্ভ লেখচিত্র বা হিস্টোগ্রাম ব্যবহারের সুবিধা।
রোম্যান 1 এর সাহায্যে তথ্য বন্টনের বিভিন্ন অংশের মধ্যে তুলনা করা যায়। রোম্যান 2 তথ্যগুলি যখন সম্পর্কহীন হয় তখন এই লেখচিত্র ব্যবহার সুবিধাজনক। 46 পরিসংখ্যা বহুভুজ ও আয়তলেখ এর একটি পার্থক্য উল্লেখ করো। পরিসংখ্যা বহুভুজ বা ফ্রিকোয়েন্সি পলিগনের ক্ষেত্রে উভয় প্রান্তে দুটি অতিরিক্ত শ্রেণী ব্যবধান নেওয়া হয়, কিন্তু আয়তলেখ বা হিস্টোগ্রামের ক্ষেত্রে অতিরিক্ত শ্রেণী ব্যবধান নেওয়ার প্রয়োজন হয় না। পৃষ্ঠা 238। 37 লেখচিত্র অঙ্কনের ক্ষেত্রে বন্টনের স্কোরগুলিকে কোন অক্ষে স্থাপন করা হয়? লেখচিত্র অঙ্কনের ক্ষেত্রে বন্টনের স্কোরগুলিকে এক্স অক্ষে স্থাপন করা হয়। 48 লেখচিত্র অঙ্কনে পরিসংখ্যার একক নির্বাচনের সাধারণ নীতি কী? লেখচিত্র অঙ্কনে পরিসংখ্যার একক নির্বাচনে সাধারণ নীতি হল ওয়াই অক্ষের দৈর্ঘ্য এক্স অক্ষের দৈর্ঘ্যের 75% হবে। 49 যখন বিন্যস্ত স্কোর থাকে তখন কোন কোন লেখচিত্র ব্যবহার করা হয়? যখন বিন্যস্ত স্কোর থাকে তখন পরিসংখ্যা বহুভুজ স্তম্ভ লেখচিত্র বা ওজাইভ ব্যবহার করা হয়। 50 প্রদত্ত শ্রেণী দুটির নিম্ন প্রান্ত, উচ্চ প্রান্ত ও মধ্যবিন্দু নির্ণয় করো। রোম্যান 1 45 to 47, রোম্যান 2 80 to 89। রোম্যান 1 45 to 47 এর নিম্ন প্রান্ত 44.5, উচ্চ প্রান্ত 47.5, মধ্যবিন্দু 46। রোম্যান 2 80 to 89 এর নিম্ন প্রান্ত 79.5, উচ্চ প্রান্ত 89.5, মধ্যবিন্দু 84.5। 51 কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে? কেন্দ্রীয় প্রবণতার অর্থ কেন্দ্রের দিকে যাওয়ার ঝোঁক, অর্থাৎ এটি সমস্ত স্কোরের প্রতিনিধিত্ব করে। একগুচ্ছ স্কোরে পৃথক মানের স্কোর থাকলেও তাদের ভর কেন্দ্রে যাওয়ার একটা প্রবণতা থাকে, এটাই কেন্দ্রীয় প্রবণতা। 52 কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কাকে বলে? যে কেন্দ্রীয় মানের চতুর্দিকে তথ্যের সমস্ত রাশির মান বিস্তৃত থাকে তার সংখ্যাগত পরিমাপকে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ বলা হয়। 53 2 4 4 5 5 রাশিগুলির কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কত? 2 4 4 5 5 রাশিগুলির কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হল 4। 54 গড় বা মিন কি? সমজাতীয় রাশিগুলির মান যোগ করে যোগফলকে রাশিগুলির মোট সংখ্যা দ্বারা ভাগ করলে যে ভাগফল পাওয়া যায় তাকে বলে গড় বা মিন। গড় বা মিনকে ওপরে হাইফেন নিচে এক্স চিহ্ন দ্বারা চিহ্নিত করা হয়। 55 কল্পিত গড় কি? ইচ্ছামতো কোনো রাশিকে গড় হিসেবে ধরে নিলে তাকে কল্পিত গড় বলে। কল্পিত গড়কে এ দ্বারা চিহ্নিত করা হয়। 56 গড় নির্ণয় সাধারণ সূত্রটি লেখো। গড় নির্ণয় সাধারণ সূত্রটি হল m ওপরে হাইফেন নিচে x সিগমা x বাই n। এখানে m ওপরে হাইফেন x গাণিতিক গড়, সিগমা x রাশিগুলির যোগফল, n রাশিমালার রাশির সংখ্যা। 57 গড়ের দুটি ধর্ম লেখো। গড়ের দুটি ধর্ম হল রোম্যান 1 স্কোরের মানগুলি থেকে তাদের গড়ের পার্থক্যের বীজগাণিতিক সমষ্টি শূন্য হবে। রোম্যান 2 একটি স্কোরের পরিবর্তন হলে গড়ের পরিবর্তন হয়। 58 গড়ের নির্ভরযোগ্যতা বেশি হওয়ার কারণ কি? গড়ের নির্ভরযোগ্যতা বেশি হওয়ার কারণ রোম্যান 1 প্রত্যেকটি গড়ের গুরুত্ব এখানে বিবেচনা করা হয়। রোম্যান 2 দল বাছাই করা ত্রুটির প্রভাব এক্ষেত্রে সবচেয়ে কম। 59 সরল গড়ের একটি উদাহরণ দাও। 3 4 5 6 7 এর গড় হল
3 plus 4 plus 5 plus 6 plus 7 by 5 equal to 25 by 5 equal to 5. অথবা m is equal to ওপরে হাইফেন নিচে x is equal to sigma x by n is equal to 3 plus 4 plus 5 plus 6 plus 7 by 5 is equal to 25 by 5 is equal to 5. যেখানে m is equal to ওপরে হাইফেন নিচে x is equal to গড়, সিগমা x is equal to স্কোরের যোগফল, n is equal to মোট স্কোর সংখ্যা। 60 ভারযুক্ত গড় নির্ণয়ের একটি সূত্র লেখো। ভারযুক্ত গড় সিগমা এফ এক্স বাই এন, এখানে এক্স ইজ ইকাল টু স্কোর, এফ ইজ ইকাল টু পরিসংখ্যা, এন ইজ ইকাল টু মোট স্কোর সংখ্যা। 61 মধ্যমা বা মধ্যমান বা মিডিয়ান কি? যখন রাশিগুলি পরিমাপ অনুযায়ী বিন্যস্ত থাকে তখন মধ্যক বা মিডিয়ান বা মধ্যম মান হল এমন একটি বিন্দু যার উপরে ও নিচে শতকরা 50 ভাগ করে রাশি আছে। মধ্যম মান রাশিগুলিকে দুটি সমান অংশে ভাগ করে। একটি অংশের অন্তর্গত রাশির মান মধ্যম মান অপেক্ষা কম এবং অপর অংশের অন্তর্গত প্রত্যেকটি রাশির মান মধ্যম মানের থেকে বেশি। 62 মধ্যমা বা মধ্যম মান বা মিডিয়ান নির্ণয়ের সূত্র লেখো। যদি রাশিগুলির সংখ্যা বিজোড় হয় তাহলে মধ্যম মান হবে n+1/2 তম পদটি, যেখানে n মোট স্কোর সংখ্যা, যেমন 1, 5, 7 এর মধ্যম মান 3+1/2 is equal to 2 তম পদ is equal to 5। আবার যদি রাশিগুলির সংখ্যা জোড় হয় তাহলে মধ্যম মান হবে n/2 তম এবং n/2+1 তম পদটির গড়, যেখানে n is equal to মোট স্কোর সংখ্যা, যেমন 4, 5, 6, 7 এর মধ্যম মান 4/2 is equal to 2 তম এবং 4/2+1 is equal to 3 তম পদের গড় হল 5 + 6/2 is equal to 5.5।